আমি তো পশ্চিমবঙ্গ, তাই আপনাদের তো হিন্দির প্রয়োজনই নেই। পশ্চিমবঙ্গে বাংলার পরে ইংরেজি শিখলে দুটো সুবিধা, সর্বভারতীয় ভাষা যোগাযোগের জন্য হবে, আপনি তামিলনাড়ুর লোকের সাথে কিভাবে আলোচনা করবেন, এবং আন্তর্জাতিক কাজও ওইটাতে হয়ে যাবে। আপনারা যদি রেগে যান নাগাল্যান্ড এবং মিজোরামের মতো, বলে ইংরেজি আমাদের প্রাদেশিক ভাষা, কারণ হিন্দির সাথে তো বাংলা দিয়ে আর পারছেন না, যে এরকম প্যাঁচ দিয়েছে। বাংলাদেশ যদি ঐতিহাসিকভাবে বিভক্ত না হতো, আমি বলছি যদির কথা নদীতে বিভক্ত হয়ে গেছে যখন, সেটা বিলে আর লাভ নাই, না হতো বাংলা ভাষা তো হিন্দির চেয়ে সংখ্যাতেও কম হতো না। এইখানে যে শুভঙ্করের ফাঁকি আছে, ভারতের যে আদমশুমারি যেটা বলি আমরা, আপনাকে বলেন লোকগণনা, এই যে ভাষার পার্থক্য লক্ষ্য করেন, আমাদের এখানে আদমশুমারি বলে, ওখানে লোকগণনা বলে। এইগুলি হচ্ছে এক ধরনের কৃত্রিম পার্থক্য তৈরি করা। তো লোকগণনায় দেখা গেল যে হিন্দি ভাষী ভারতের 40%। আমি বাংলাদেশ থেকেই শুরু করি, কারণ পশ্চিমবঙ্গে যাওয়ার আগে আমাদের 2009 সনে বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি এখনো প্রধানমন্ত্রী আছেন, জাতিসংঘে বললেন জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে বাংলাকে গ্রহণ করতে হবে। আপনারা জানেন জাতিসংঘের দাপ্তরিক ভাষা এখন 6টি, তার মধ্যে সর্বশেষ যুক্ত হয়েছে আরবি, সেটা 1973 সনের পরে। কারণ একটা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে ব্যবহার, মানে আপনি যখন বক্তৃতা দেবেন সেটা অনুবাদ আকারে শোনা যাবে, কিন্তু এখনো জাতিসংঘের নানা রকমের প্রচারপত্রে হয়তো মাঝে মাঝে বাংলার ভাষাটা ব্যবহৃত হয়। কিন্তু এখন আপনি দেখবেন আমরা যে সমস্ত খবরের জন্য যেগুলো সস্তা উৎস, যেমন উইকিপিডিয়া, সেখানে লিখে পৃথিবীতে বাংলা ভাষীর সংখ্যা কত, ওরা লিখতে পারে 24 কোটি। আমরা সবসময় বলি যে 30 কোটি, মানে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, পৃথিবীর অন্যান্য অঞ্চল মিলিয়ে। তো সেই সমস্ত, এর মধ্যে একটা রাজনীতি আছে, আপনারা জানেন। আজকে শুরু হয়নি, আমি এই বিষয়ে চর্চা না করাই ভালো। এখন বাংলাদেশে বাংলা যদিও বা রাষ্ট্রভাষা হিসেবে সংবিধানে স্বীকৃত, কিন্তু বাংলার অবস্থা বাংলাদেশেও ভালো নয়। এটা বললে একাংশ সরকার মনে করবেন যে আমরা তাদের বদনাম করছি। বাস্তব অবস্থা হচ্ছে এখানে বাংলা দ্বিতীয় শ্রেণীর ভাষা হিসেবে তৈরি হয়েছে, সবার জন্য ইংরেজি প্রধান ভাষা। এখন আমরা বাংলাদেশে আরো কতগুলো আমি 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 1 মিনিট একটু মানে বলছি, মানে অন্য যারা রয়েছেন না, একটু অডিও গুলো মিউট করে রাখবেন, তাহলে কোনো আপনার নয় স্যার। আচ্ছা, ঠিক আছে স্যার, আপনার নয়, আমাদের গুলো। হ্যাঁ, ধন্যবাদ, আপনি বলুন। আচ্ছা, আমি বলছি যে বাংলাদেশ সরকার যদি আন্তরিক হয়, তারা যদি বলেন যে আমরা জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে বাংলা সমর্থন করি। মজার ব্যাপার, পশ্চিমবঙ্গ সরকার, ত্রিপুরা সরকার এটা সমর্থন করেছে প্রস্তাব নিয়ে, কিন্তু এটা খুব একটা পাত্তা হয়তো এখনো পায়নি। এর জন্য আমি প্রায় সময় বলেছি, বাংলাদেশে আমাদের তো বাংলাদেশে বাংলা ভাষার ব্যবহারটা মানে সর্বক্ষেত্রে বাড়াতে হবে, কিন্তু এখন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর একটা উল্টো প্রবণতা দেখা দিয়েছে। এগুলো খুব জনপ্রিয় কথা নয়, আমারগুলো অপ্রিয় কথাই। এখন উচ্চ শ্রেণীর ছেলে মেয়েরা সবাই ইংরেজি মাধ্যমে পড়ছে, তারা বলছে প্রতিযোগিতা করতে হলে তা আমাদের আগে ইংরেজিতেই পড়া উচিত। যেমন যেগুলির নাম জার্মান শব্দ কিন্ডার গার্টেন ব্যবহার করে, সেই যে প্রথম শ্রেণীর নিচের 2 শ্রেণী থাকে, তারা বলে প্লে 1 প্লে 2, এগুলিও ইংরেজিতেই, মানে কেবল ইংরেজিতে, বাংলা এবং ইংরেজি নয়। এখন সবাই তো রবীন্দ্রনাথ ঠাকুরের নাম না নিয়ে তাদের কোনো প্রাতরাশ হয় না, তারাই বলছে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন শিক্ষায় মাতৃভাষা মাতৃদুগ্ধের সমান, সে কথা তারা ভুলে গেলেন কিভাবে? মানে এটা একটা সমস্যা আকারে আমি তুলে ধরছি। বাংলাদেশ স্বাধীন হবার আগে আপনাদের এখন যে দশা, অনেকটা সেই রকম। আপনারা যেমন হিন্দির চাপে আছেন, এবং হিন্দির চাপে থাকার কারণে তামিলরা ইংরেজিকে বরণ করতে চেয়েছে। আপনারা জানেন 1965 সন নাগাদ ভারতের সংবিধানের 15 বছর ভাষা, রাজভাষা হিসেবে, আমি রাজভাষায় ব্যবহার করছি অফিসিয়াল না বলে, ইংরেজি চলবে, তারপরে হিন্দি চালু হবে। এইতে আপনারা জানেন বাংলাদেশের লোকেরা আরো একটা সস্তা কথা বলে যে পৃথিবীতে প্রথম অথবা একমাত্র আমরাই রক্ত দিয়েছি ভাষার জন্য। বাংলাদেশ একটু আগে দিয়েছে, কারণ 1948 সনে এখানে ভাষা আন্দোলন শুরু হয়েছিল পাকিস্তানের উর্দু চাপানোর বিরুদ্ধে। 52 সনে এখানে 5 জন শহীদ হয়েছিলেন, সেটা আমরা এখন 21 ফেব্রুয়ারি করেছি। কিন্তু এইখানে ভাবের ঘরে একটা চুরি আছে, আমি আপনাদের সামনে এটা নালিশ আকারে পেশ করছি, বক্তৃতা আকারে নয়। এই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21 ফেব্রুয়ারি হয়েছে, আগে আমরা বলতাম শহীদ দিবস, অমর 21-এ, কিন্তু এখন আন্তর্জাতিক মাতৃভাষার নিচে শহীদ দিবসটা চাপা পড়ে গেছে। এটা এক ধরনের রাজনীতি। ভারতে যেটা হয়েছে, এই যে আপনাদের 3 ভাষা তত্ত্ব, 4 ভাষা তত্ত্ব,
আন্তর্জাতিক ভাষা ইংরেজি, এবং ভারতের জাতীয় ভাষা হবে হিন্দি। আবার পশ্চিমবঙ্গের প্রাদেশিক ভাষা হবে বাংলা। এখানে যদি অন্য জাতির লোকজন থাকে, সাঁওতালি, তাদের নিজেদের ভাষা থাকবে, তাহলে তাদের 4 ভাষা হয়ে যায়। প্রথমে মনে হয়েছিল এটা নেহেরুজির মহাবুদ্ধির একটা প্রকাশ, কিন্তু এটার মধ্যে যে ভাবের ঘরে ফাঁকিটা আছে, একজন মানুষ কত ভাষা শিখতে পারে? আপনি যত ভালোই হিন্দি শেখেন না কেন, 2-4 জন আছেন পণ্ডিত লোক, তাদের গুর্দা কলিজা অনেক শক্ত। আমি তাদের কথা বলছি না, সাধারণ মানুষের পক্ষে হিন্দি শিখে হিন্দিওয়ালার সাথে প্রতিযোগিতা করে চাকরিতে যেতে যাবে না। এইটা দেখেন, আমাদের মনীষীরা কিন্তু মাঝে মাঝে কিছু পাপ করেছেন, সেটা না বললে হয় না। 1860-এর দশকে ভূদেব মুখোপাধ্যায়, সবাই পারিবারিক প্রবন্ধ আর সামাজিক প্রবন্ধের লেখক, যিনি বা স্বপ্নে লব্ধ ভারতবর্ষের ইতিহাস লিখেছেন, তাদের তখন যে চিন্তাধারা ছিল, তিনি বললেন যে বাংলাদেশেও হিন্দুস্তানি চালু করা যাবে শিক্ষার মাধ্যম হিসেবে, সে 1860-এর দশকে। এটা ধীরে, তারপরে হিন্দুস্তানি যখন হিন্দিতে রূপান্তরিত হলো, আমি খুব সংক্ষেপে বলছি, প্রেমচন্দের আমল থেকে। এখন তারা 1800 পার হয়ে গেল, 1955-তে এসে সুনীতি কুমার চট্টোপাধ্যায় জাতীয় ভাষা কমিশনের সদস্য হিসেবে বললেন যে আমি তো ভুল করেছিলাম হিন্দিকে জাতীয় ভাষার জন্য। হিন্দি জাতীয় ভাষা করণের জন্য তারা 1930-এর দশকে হিন্দি প্রচারণী সভা করেছেন। এই জন্য বলছি কি, মনীষীদেরও মাঝে মাঝে মতিভ্রম হয়, এবং তারা মনে করেছিলেন কি, আসল কথা হচ্ছে তারা মনে করেছিলেন বাংলাদেশের মানুষকে হিন্দিতে রূপান্তরিত করা যাবে। ভূদেব বাবু থেকে শুরু করে সুনীতি পর্যন্ত, আমি অন্যদের কথা আর বেশি বলছি না। তো এর এখন প্রায়শ্চিত্ত করতে হচ্ছে আমাদের। বিষয়টা হচ্ছে, ভাষা জিনিসটা একটা অলংকার মাত্র নয়, বা ভাষা জিনিসটা একটা হাতিয়ার মানেই হচ্ছে আপনার নিজের অস্তিত্ব। তো এই জিনিসটা বোঝাবার জন্য আমাদের বাংলাদেশেও আমি দেখছি সবাই মনে করছে কি, যত দ্রুত ইংরেজি শিখতে পারে আমার বাচ্চা, বাংলা শেখার দরকার নেই। কিন্তু সমস্যা হলো এখানে, যদি আপনি ইংরেজি ভালো শেখেন, আমি এখানে দেখতে পাচ্ছি ইংরেজি ভালো শিখলে তো আপনি সেটা বাংলায় বুঝিয়ে দিতে পারবেন, কিন্তু স্কুলে কলেজে যদি আপনি 3য় শ্রেণীর বাংলা শেখেন, তাহলে আপনি যে ইংরেজি পড়ছেন সেটা তো করতে পারেন। একটা উদাহরণ দেই, স্তবের দা বুঝতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম আমি 40-45 বছর আগে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বছর 100 বর্ষ পূর্তি হচ্ছে। তারা একটা তালিকা প্রকাশ করেছেন, মোট 100 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় 61টি বাংলা বই বের করেছে, তার মধ্যে 26টি খুঁজে পাওয়া যায় না এখন। দেশে বলে যে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অবদান রেখেছে, এমনকি পাকিস্তান আন্দোলনের ভূমিকা 1921-এর দিকে 20-এর দিকে তৈরি করা এই বিশ্ববিদ্যালয়, আজকে তার হচ্ছে অবস্থা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যারা অর্থনীতি পড়ায়, একটাও বাংলা লিখতে পারে না। আমি কথাবার্তা বলার জন্য দুর্মুখ হিসেবে আমার খুব দুর্নাম রটেছে। আপনাদের এখানেও বাংলা ভাষার যে কি দুরবস্থা তা দেখলেই ধোকা যায়। এখন আমি জানি অমর্ত্য সেন মহাশয়কে সবাই অত্যাচার করতেছে, বিশেষ করে বিজেপি সরকার। আমি তার সাথে সমবেদনা প্রকাশ করে বলছি, তিনি একটা বই বাংলায় প্রকাশ করেছিলেন, জীবনযাত্রা ও অর্থনীতি নামে, 1991 সনে। এইটার অনুবাদক আছে বলে 7 জন বাঙালি অর্থনীতিবিদ। আমি উদ্ধৃতি দিয়ে বলছি, কে লিখেছেন? অশোক রুদ্র মহাশয়, যিনি বিশ্বভারতীর অধ্যাপক ছিলেন অর্থনীতির। উনি বলছেন অমর্ত্য সেন এমন ভালো বাংলা গদ্য লেখে, তো সমকালীন গদ্যের একজন, তাকে দিকপাল বলা যায়। ওমা, আমি তো পড়ে দেখলাম বইটা, সে 1991 সনে পড়েছি। অমর্ত্য সেন যখন সুইডেনের পুরস্কার পেলেন, তখন আমি একটা রিভিউ লিখলাম। আমি যে, ওমা, এত রাজার নতুন জামা, ও তো বাংলায় হয়নি। আচ্ছা, এইটা আমি আপনাদের কাছে নালিশ দিচ্ছি, এটা আনন্দ পাবলিশার্স বের করেছে এই বই, এখন বহু এডিশন চলছে। যেহেতু অমর্ত্য সেন সুইডেনের বড় পুরস্কার পেয়েছেন, সুতরাং তার বই আমরা পড়ছি। এই জন্য বলে পশ্চিমবঙ্গের অধ্যাপকরা সারা ভারতে ছড়িয়েছিলেন এক সময়, এখন তারা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। আমি অনেককেই ব্যক্তিগতভাবে চিনি, গায়ত্রী স্পিবাক, পার্থ চট্টোপাধ্যায়, দীপেশ চক্রবর্তী, আপনি জানেন এরা সকলেই ভালো ইংরেজি লেখেন। অন্তত এরা এত ভালো লেখেন যে এটা পড়েও আমি বুঝতে পারি না। কিন্তু এদের বাংলা আমি পড়ে দেখি, যেমন গায়ত্রী স্পিবাকের বাংলা আমি পড়ে দেখেছি, উনি ডিকনস্ট্রাকশন অনুকার করেছেন অবিনির্মাণ, মানে বাংলা ভাষার সাথেই পরিচয়টা হয়নি। তাহলে এত মেধাবী প্রথম শ্রেণীর বিশ্বজনীন অধ্যাপকদের যদি এই দশা হয়, এমনকি ধরেন রণজিৎ গুহ, যিনি ইতিহাসবিদ হিসেবে জগৎ প্রসিদ্ধ, সাবলটান স্কুল করেছেন, কিন্তু তাদের বাংলা, তারা যে নিম্নবর্গের ইতিহাস বলে একটা বাংলা বই বের করেছেন, আবারও সেই আনন্দবাজার থেকে, ও বই পড়ে কিছু বোঝা যায় না। তাহলে বাংলা ভাষার এই হীন দশা কেন হলো? কারণ হচ্ছে আমরা ইংরেজি এত ভালো শিখেছি, বাংলা শেখার আমরা অর্থ পাইনি। আমি একটা উদাহরণ দিয়ে বলি, যদুনাথ সরকার অথবা রমেশচন্দ্র মজুমদার, তারা ইংরেজি আমাদের চেয়েও ভালো জানতেন, এবং তাদের বাংলা অত্যন্ত চমৎকার। এখনো রমেশচন্দ্র মজুমদারের সাথে আপনি রাজনৈতিকভাবে তর্ক করতে পারেন, তার স্মৃতিকথা বা বাংলাদেশের ইতিহাস 4 খণ্ড বা যদুনাথ সরকারের বাংলা প্রবন্ধ সংগ্রহ অসাধারণ ভালো। তাহলে আমার বক্তব্য হচ্ছে, 19বিংশ শতাব্দীতে যে পরিমাণ সমৃদ্ধিতে আমরা পৌঁছেছিলাম বাংলা ভাষায়,
বা ঊনবিংশ শতাব্দী মানে তো শুধুমাত্র মধুসূদন আর বঙ্কিম নয়, আরো যারা অধ্যাপকরা ছিলেন তারা অনেক ভালো বাংলা লিখতেন। এখন এই অবনতিটা হলো কিভাবে? ভারতে হয়তো আপনারা বলছেন হিন্দির আধিপত্য, কিন্তু আমি তো বলবো যে এটা পুরোপুরি বিশ্লেষণ হচ্ছে না। হিন্দির আধিপত্য আমরা মেনে নিলাম কেন? এই কথা হতে পারে। আসামের শিলচরে অনেকেই প্রাণ দিয়েছে, আপনারা জানেন, আসামে বাংলা বলার জন্য। যখন দেশভাগের প্রশ্ন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বললেন যে যদি দেশ ভারতই ভাগ হয় তাহলে আমরা বাংলাও ভাগ করব, আমি অতি সংক্ষেপে বলছি। এখন প্রত্যেক জেলাতেই ইংরেজরাও বলতো যে জেলার যেটা ভাষা সেখানে তার শিক্ষার মাধ্যম হবে, কিন্তু এখন আমাদের সব জায়গাতে, কি পশ্চিমবঙ্গে কি বাংলাদেশে, সব জায়গাতেই ইংরেজি হচ্ছে শিক্ষার মাধ্যম। ভারতে একটা সমস্যা আছে, যেমন নাগা এবং মিজোদের দেখলে বুঝতে পারেন তারা প্রাদেশিক ভাষা নিয়ে আর ঝামেলা করেনি, হিন্দির সাথে লড়বার জন্য ইংরেজি প্রাদেশিক ভাষা হিসেবে গ্রহণ করেছে। এই সমস্যা যদি শুধু পশ্চিমবঙ্গের হতো আমি বলতাম তা নয়। আপনি দেখেন তামিলনাড়ুতে, চেন্নাইতে, মুম্বাইতে, সব জায়গাতে একই সমস্যা ছিল। ঊনবিংশ শতাব্দীতে আসেই, আমি বেশি লম্বা কথা বলবো না, 1875 দয়ানন্দ সরস্বতী স্বামী যখন পুনেতে গেলেন তাকে হাতির উপর চড়ানো হয়েছিল। এটা শুধুমাত্র ভাষার ব্যাপার নয়, এটা হচ্ছে তাদের যে আপনাদের সমাজের যেটা প্রধান আমি বলবো রূপ, এটা হলো কাস্ট। এইটা অনেক সময় আমরা মনে, বিশেষ করে যারা আদা মার্ক্সবাদী, আদা বামপন্থী, তারা মনে করে শ্রেণী সংগ্রামী সবকিছু, কিন্তু শ্রেণী সংগ্রাম ভারতবর্ষে যে বর্ণ সংগ্রামের রূপ ধারণ করেছে। বর্ণ কথা তো বহু রকম, বর্ণমানী রং, এবং আপনাদের জাত কথাটা এত বেশি যে রবীন্দ্রনাথ ঠাকুর যখন 1902 সনে ফরাসি পণ্ডিত এন.এস. রেনার প্রবন্ধ, ফ্রেঞ্চ ভাষা যেটাকে বলে কেসকে উন ন্যাশন, হোয়াট ইজ এ নেশন অনুবাদ করলেন, উনি লিখলেন নেশন কি। কারণ ভারতে জাত লিখলে তো অনেক কিছু বোঝায়, কিন্তু এই জাতপাতের সমস্যা, আমি বলছি আপনারা যে প্রশ্ন দুটো প্রশ্ন করেছেন, যে বাংলা ভাষার যদি পঙ্গু দশা হয় কার লাভ, এটার মধ্যে তারা বলছে ভারতে যদি হিন্দি একমাত্র রাষ্ট্রভাষা হয় বাঙালিদের পক্ষে হিন্দি শিখে ফেলা উচিত। যেমন পাকিস্তান ঠিকই বলেছিল যে উর্দুই পূর্ব বাংলার লোকজনকে গ্রহণ করতে হবে। আপনারা তো এর কথা জানেন, আমাদের সৈয়দ মুস্তফা আলী সিলহেটের লোক, 1921 সনে রবীন্দ্রনাথের বিশ্বভারতী পড়তে গিয়েছিলেন। উনি আর বাংলাদেশে ফেরেন, পূর্ব পাকিস্তানে আসেননি, 1974 মারা গেছেন। তার রচনা বলে ওখানে বেরিয়েছে, দেখেন, পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা বলে এক প্রবন্ধ উনি লিখেছিলেন। এটা আমি বলি আজও পাঠ্য আপনাদের, 20-30 পৃষ্ঠার একটা ছোট প্রবন্ধ, তার রচনাবলিতে আছে। তো সেখানে দেখবেন উনি দেখাচ্ছেন যে কোন জাতিকে পঙ্গু করতে হলে আগে তার ভাষাকে পঙ্গু করতে হবে। এবং ভারতে যে হিন্দি, হিন্দু, হিন্দুস্তান, এই স্লোগানের মধ্যে একটা বিরাট আকারের গলদ আছে। হিন্দুস্তান ঠিক আছে, এখন হিন্দুস্তানটা হারিয়ে গেছে, দেখেন এখন ভারতের মধ্যে হিন্দুস্তান চলে গেছে। আমরা হিন্দি এবং হিন্দুকে এক করার ফলে দক্ষিণ ভারতকে কি করবেন, সেইখানে লোক, তারা হিন্দু বটে কিন্তু তারা তো হিন্দি নেবেন না। তখন বলা হচ্ছে একটা আপনার অভিন্ন শত্রু দরকার, সেই শত্রু তো ছিলই। শুধুমাত্র যেটা আমরা দেখেছি শত্রু মানে শুধু মুসলমান সেটা নয়, এখানে ভারতের প্রধান যে দ্বন্দ্ব সেটা হচ্ছে সাধারণ মানুষ, যাদেরকে আপনারা বলতে পারেন অবর্ণ হিন্দু আর বর্ণ হিন্দু। এই যে পশ্চিমবঙ্গে দেখলে তা আমি পৃথিবীতে এইরকম ধরনের কাস্ট রিডেন সোসাইটি দেখা যায় না যেরকম আছে। কাজে আমার মনে হয় দুটোকে যদি আমরা যুক্ত করেন তাহলে একটা সুরাহা হতে পারে। বাংলা পঙ্গু হচ্ছে কি জন্য, পশ্চিমবঙ্গেও আপনারা জানেন 80-র দশকে যে তর্কে আপনারা লিপ্ত হয়েছিলেন, যে প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি বই মানে থাকবে কি থাকবে না, ওই বামফ্রন্ট সরকারের আমলে। জিনিসটা পরিষ্কার করে বাংলাদেশও আমি দেখতে পাচ্ছি, এখানের বড় লোকেরা, এই যে ঢাকা শহরে 4 লক্ষ মতো ছাত্র, তাদের তথ্য অনুসারে বলছি আমি, যে তারা শুধু ইংরেজি মাধ্যমে পড়ে, বাংলা পড়ে না। বাংলাদেশের সবচেয়ে ভালো স্কুলগুলো ইংরেজি মাধ্যমে। এটা কি করে হলো? আপনাদের, আমাদের আগে দোষ দেওয়ার জন্য পাকিস্তানিরা ছিলেন, আপনাদের দোষ দেওয়ার জন্য দিল্লিওয়ালারা আছেন। দিল্লিতে গেলে তো সেটা বোঝা যায়, এটা তো সাম্রাজ্যই। ভারতকে যেটা প্রজাতন্ত্র বলা হয়, যেন বাংলাদেশের সংবিধানে আছে বন্ধু রাষ্ট্রের সাথে সম্পর্ক খারাপ হয় এমন কথা বলা যাবে না, মানে বাক স্বাধীনতার সীমা উদ্দেশ্য বলেছে। এখন ভারত কিন্তু বন্ধু রাষ্ট্র, আমি সবকিছু বলবো না। দিল্লিতে গেলে বোঝা যায় এইটা আগে ব্রিটিশ সাম্রাজ্য ছিল, আগে মুঘল সাম্রাজ্য ছিল, আগে সুলতানি ছিল, এর আগে নানা সাম্রাজ্য ছিল। কিন্তু একটা কথা লোকে খেয়াল করে না, ভারত সবসময় দিল্লি থেকে শাসিত হয়নি। গত 2500 বছরের ইতিহাসে ভারতে মাত্র 500 বছর উত্তর ভারত থেকে শাসিত হয়েছে ভারত, আর 2000 বছর নানা জায়গায় ছিল। যেন অনেকে মনে করে দিল্লিতে গেলে দেখবেন আপনি মৌর্য হোটেল আছে, মৌরিয়া, কিন্তু মৌরিয়াদের রাজধানী তো দিল্লি ছিল না, সেটা ছিল পাটনাতেই, পাটনার আশপাশেই। সম্রাট অশোকের রাজধানী কোথায় ছিল?
এটা ছিল পাটলিপুত্র। মানে পাটনাকে পাটলিপুত্র বলতো, সেখানে মেগাস্তিনিস হ্যাঁ। এসেছিলেন। আপনার এর থেকে 20 মাইল মতো দূরে হলো রাজগৃহ, যেখানে গৌতম বুদ্ধ আসতেন। ঠিক। আমরা যে বলে গৌতম বুদ্ধ নেপালের, তখন তো এই সীমান্ত ছিল না। গৌতম বুদ্ধ যে ভাষায় ধর্ম প্রচার করতেন, যেটাকে আমরা এখন পালি বলছি, এইটা হলো পুরনো অপভ্রংশ ভাষা, মানে এটা আর সংস্কৃত নয়। সেই জন্য যে বাংলায় অনেকে বলে কি বিজ্ঞান প্রকাশ করা যায় না, বাংলায় ধর্মোপদেশ দেওয়া যায় না, এইগুলি হচ্ছে অত্যন্ত মতলববাজ লোকদের মতলব, উদ্দেশ্য প্রসূত ভাবে বলে। গৌতম বুদ্ধ যদি তার ধর্মতত্ত্ব প্রকাশ করতে পারেন পালি ভাষায়, তা বাংলায় পারবে না কেন? বাংলা ইংরেজির চেয়ে প্রবীণ ভাষা, ফরাসির চেয়ে কম বয়স্ক নয়, জার্মানের চেয়ে অনেক প্রবল ভাষা। কাজে বাংলায় পারা যাবে না, কথাটা ঠিক নয়। এখন এই যে আপনাদের লাভ ক্ষতির হিসাবটা হচ্ছে, ভারতকে একটা একক রাষ্ট্র করার যে বাসনা, যেটা আমি বলি অবাস্তব বাসনা। ভারত তো একটা দেশ নয়, ভারত তো একটা জাতি নয়। এটা বললে কেউ, এখানে পুলিশের ট্রেনিং নিতে ভারত থেকে পুলিশ অফিসাররা আসে। আমি মাঝে মাঝে ওখানে বক্তৃতা দিতে যাই পুলিশ কলেজে, ওরা ডেকে নিয়ে যায় 2 ভারতীয় অফিসার এসপি পর্যায়ের, দেখি আমার মিটিং থেকে একটা ওয়াকআউট করে চলে গেল। আমি বললাম কি, ভারত একটা জাতি নয়, এখানে অনেকগুলো জাতি সমষ্টি, এটা জাতিসংঘ। কাজে ভারতকে এক ভাষা করবেন, এইটাই তো একটা অবাস্তব জিনিস। আর তারা যেভাবে করেছেন সুনীতিবাবুদের সহায়তায়, 40% জন লোক, 40 জন ভারতে হিন্দি বলে। এটি কেমন করে হিন্দি বানাইছেন আপনি? বানাইছে আপনি সেই রাজস্থান থেকে বিহার পর্যন্ত সবাইকে হিন্দি বানিয়েছেন, উর্দু থেকে আলাদা করেছেন একবার, তাই না? মানে উসকো বাদ বলতো, তারা বলে উসকো পশ্চাৎ মে। এই হচ্ছে হিন্দি বানানো আর কি। এটা আজকে নয়, এটা 20 শতাব্দীর শুরুতেই করেছে। 2টা বেশি সংস্কৃত বলে। এখন দেখেন মারাঠি, গুজরাটি অথবা হিন্দিতে যে পরিমাণ সংস্কৃত শব্দ আছে, বাংলায় এটা নাই। যেমন ওরা এখনো গুজরাটি কিংবা মারাঠি তো পরীক্ষা বলবে, হিন্দি তো পরীক্ষাই বলবে, কিন্তু বাংলা, অর্থাৎ আমরা একটু দূরে সরে আসছি উচ্চারণের কারণে। হরপ্রসাদ শাস্ত্রী বলতেন না, গঙ্গার স্রোতকে আবার হিমালয়ের দিকে প্রবাহিত করা যাবে না। মানে বাংলার মানুষের মুখ এতই খারাপ যে সে পরীক্ষাকে পরীক্ষায় বলে, সে পদ্মা বলে না পদ্মা বলে। এটা সংশোধন করার চেষ্টা বাংলাদেশে অনেকে করে, উদ্যান বলবে না সে উদিয়ান বলবে। এই জাতীয় বাংলাদেশেও কিছু ব্যাধিগ্রস্ত লোক আছে, কিন্তু বুঝতে পারছেন? আমার মনে হয় এটা অবাস্তব, এটা দিয়ে কিছু হবে না। বরঞ্চ উচিত বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গে এখনো যাদের মধ্যে মাথায় আমি মনে করি সুবুদ্ধি আছে, বাংলায় বই লেখা যেন এটা একেবারে ঠিক নয়। এইটা ইংরেজির আধিপত্যের ফলে হয়েছে কি, আমরা বাংলাটা শিখিনি, না শেখার ফলে ইংরেজিতে বুঝেছি, এটা বাংলায় বোঝাইতে পারি না। আরেকটা আমি নতুন কথা বলি, পুরনো কথাই নতুন করে বলছি। ইংরেজদের যে শিক্ষা নীতি এদেশে চালু হয়েছিল, সবাই ম্যাকলের কথা বলে 1835 ইংরেজি শিক্ষা চালু করা, কিন্তু আসলে চালু হয়েছিল আরো 20 বছর পরে। ওটাকে বলে চার্লস উডের ডেসপাচ বলে। এটাই যে ভারতের প্রথম শিক্ষানীতি 1854, অর্থাৎ সিপাহী বিদ্রোহ যে ঘটনাকে বলা হয় তার 3 বছর আগে। সেখানে বলছিল যে তারা 3 ধরনের স্কুলের কথা বলেছিলেন, অ্যাংলো স্কুল, অ্যাংলো ভার্নাকুলার এবং ভার্নাকুলার। ভার্নাকুলার তো একটা খারাপ শব্দ। এখন আপনাদের এখানে যারা উচ্চ বর্ণে তাদেরকে বর্ণ হিন্দু বলে, ল্যাটিন ভাষায় কিন্তু নিম্ন বর্ণীদেরকে বর্ণ হিন্দু বলতো। ওই ভার্নাকুলার কথা কিন্তু বর্ণেরই একটা রূপান্তর মাত্র, অর্থাৎ নিচ জাতির দাসেদের ভাষা। অন্যদের কাছে এটা শেখার দরকার নাই, জওহরলাল নেহরুর আত্মজীবনী পড়লেও এটা পাবেন। আমাদের বাংলাদেশে অনেক পণ্ডিত আছে বলে কি ভার্নাকুলার এলিট, মানে দাসপুত্র এলিট আর কি। আমরা হচ্ছে সেই দাসপুত্র এলিট যারা বাংলায় কথা বলি। তা আমাদের ভাষা সম্পর্কে আমাদের কোনো শ্রদ্ধাবোধ নাই। আমি এখন কথাটা বলি, বাংলাদেশের বিতর্ক হচ্ছে এরকম, আমরা বাংলা শিখবো না ইংরেজি শিখবো, এই হচ্ছে তর্ক। আমি বলি কেন? এটা এই যে ইংরেজিতে যাকে বলে প্রায়োরিটি, অগ্রাধিকার, সেটা তো প্রশ্নাতীত ভাবে আপনার মাতৃভাষা, ঘটনাচক্রে এটা জাতীয় ভাষা হয়েছে, আপনি এই ভাষাতেই আপনার লেখাপড়া করবেন, বিচার আচার হবে, ব্যবসা বাণিজ্য হবে। এটাই তো রাষ্ট্রভাষা বা জাতীয় ভাষার নাম। কিন্তু আপনাদের ওখানে কি হচ্ছে আমি জানি না, এখানে বলছি, এখানে সবকিছুই, যেমন ব্যাংক চেক আপনি বাংলায় দেখবেন, যে রোগীর অনুমতিপত্র বাংলায় দেখবেন না। এখানে বিশ্ববিদ্যালয়ের কোথাও সাইনবোর্ড যেগুলি তথাকথিত প্রাইভেট, বাংলায় নাই। মানে বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের একটু পার্থক্য হচ্ছে, আমরা উর্দুর চাপ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণ ইংরেজির হাতে আত্মসমর্পণ করেছি। কিন্তু পশ্চিমবঙ্গের পণ্ডিতরা যে পরিমাণ বিশ্ব অধ্যাপনা করেন, যত ভালো ইংরেজি জানেন, আমরা অত জানি না। কিন্তু এই অল্প জেনেও এখানকার অধ্যাপকেরা বাংলায় কোনো বই অনুবাদ করতে পারে না। আমি বলছি, যারা পিএইচডি করার জন্য বিদেশে যায়, ডিএসসি করে এসে বই লেখে, তারা বাংলা কিছু লিখতে পারে না কেন? রাশিয়া গিয়ে পিএইচডি করতে পারে রুশ ভাষায়, কিন্তু বাংলা এসে কিছু লিখতে পারে না। তার মানে আমাদের শিক্ষার মধ্যে কোথাও একটা গলদ আছে। আমরা বাচ্চাদেরকে যদি ভালো করে ইংরেজি শেখাই, সঙ্গে ভালো কোনটা আগে,
প্রশ্নই উঠতে পারে না, আগে মাতৃভাষা শেখাতে হবে। কিন্তু এখন বড় লোকদের মধ্যে একটা ইংরেজিতে, যেটাকে আমরা শর্ট সার্কিট বলি বিদ্যুতের মধ্যে, তারা এগিয়ে ইংরেজি শেখাতে চাচ্ছেন। কোনো ব্যাপারটা আলাদা। এই জন্য যে আপনাদের যখন সেন্ট্রাল সুপিরিয়র সার্ভিস বা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের পরীক্ষা দিতে হবে, সেখানে তো ইংরেজি ছাড়া উপায় নেই। এইগুলো অনেক জটিল প্রশ্ন আছে। যা হোক, বাংলা ভাষার এখন বর্তমান বিকাশের পথে বাধা আপনাদের এক বিধান আছে। ভারতে এখন 22-23টা না কয়টা ভাষা, অফিসিয়াল ভাষা 23টা বোধ হয় নাকি 22টা, মানে সংস্কৃত শুদ্ধ। 1950 সনের সংবিধানে 22টা, এবং প্রদেশ হচ্ছে 29টা। সিকিম ঢোকানোর পর প্রদেশ তো প্রতি বছরই বাড়তেছে, কঠিন। কিন্তু বাংলাদেশে তো শুধু বাংলাই রাষ্ট্রভাষা বলা হয়। এখানে যদিও অন্যান্য ক্ষুদ্র নরগোষ্ঠী যারা আছে, যাদেরকে ক্ষুদ্র নৃগোষ্ঠী বলে, তো আমি জিনিসটাকে সুন্দর করে বলবো যে বাংলাদেশেও জাতিসংঘের ভাষা হিসেবে যে বাংলাকে দাবি করে, তার নিজের দেশেই দাবি নাই। সেই দিন আমাদের প্রধানমন্ত্রী বক্তৃতায় বললেন কি, আমাদের বিদেশি ভাষার সঙ্গে সঙ্গে মাতৃভাষাও শিখতে হবে। এটা বলে বাস্তব উচিত উক্তি উনি করলেন, বিদেশি ভাষার সঙ্গে সঙ্গে মাতৃভাষাও শিখতে হবে। এটা হচ্ছে ঢাকার উচ্চবিত্ত, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর মানসিক অবস্থার রেসপন্স করলেন উনি। বলা উচিত ছিল যে মাতৃভাষার সঙ্গে সঙ্গে একটা বিদেশি ভাষাও শিখতে হবে, কারণ টাকার তো দুই পিঠ থাকে, কাগজে তো দুই পিঠ থাকে। আমাদের দেশের দিকে তাকাবো, আমরা বিদেশের দিকে তাকাবো না। একটা লিঙ্গুয়া ফ্রাঙ্কা তো লাগবে। আপনাদের যে জিনিসটা আপনাদের পূর্বপুরুষরা, মানে এটা ইচ্ছা করলে করতে পারতো তা আমি বলছি না, আমি জাস্ট খবর হিসেবে বলছি। সেটা কি, আন্তর্জাতিক ভাষা ইংরেজি। ভারতের লিঙ্ক ল্যাঙ্গুয়েজ ইংরেজি হয়েছে, এটা আপনার আমার চয়েসের ব্যাপার নয়। তার জায়গায় হিন্দিকে বসানোর যে চেষ্টা হচ্ছে, এটাই হচ্ছে সমস্ত নষ্টের মূলে। হিন্দি যে 6 প্রদেশ বা 10 প্রদেশে বলবে, তো সেখানে হিন্দি থাকবেই, আমরা তো বাধা দিচ্ছি না, তাই না? তামিল অঞ্চলে তামিল ভাষা হবে, ওখানে তেলুগু হবে, ওখানে কন্নডিগা হবে, ওখানে মালয়ালি হবে। আমরা তো সেইটাই, এটা দক্ষিণ ভারত মানবে না। আপনি অন্ধ্রপ্রদেশকে আলাদা প্রদেশ করার জন্য শ্রীরাম আলু 62 দিন না খেয়ে মারা গেলেন, তখন নেহেরুজির চৈতন্য উদয় হলো। জিনিসটাকে ভালো হলো। আমি বলছি, এই যারা দূরদর্শী রাষ্ট্রনীতিবিদ বা যারা, যাকে বলা হয় ইংরেজিতে স্টেটসম্যান বলে, তারা তো এরকম করে না। যাক, আমার মনে হয় বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে আমরা যারা বাংলা ভাষী, অন্যদের ভাষাকে ছোট না করেও আমাদের নিজেদের ভাষায় উন্নতি করার মতো আমাদের সহযোগিতা করা উচিত। বাংলাদেশের দুর্ভাগ্যবশত অবস্থা খুবই খারাপ। আমি বলতে পারে না কি, খারাপ খবর নিয়ে আসতেছি যে এখানে একজন বাংলা একাডেমি হয়েছে, উদাহরণ যে অনেক মানে বিরাট বোধ একটা কিছু হয়েছে, কিছু না। এটা কি, সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এটা একটা ডাইরেক্টরেটের মতো ছোট। তারপরে এটা চালায় কি, আমাদের সরকারের নিয়ম হচ্ছে সিনিয়র সচিব, তারপরে সচিব, তারপরে অতিরিক্ত সচিব, এরপর হচ্ছে যোগ্য সচিব। যোগ্য সচিব পর্যায়ের একজন অফিসার এই বাংলা একাডেমি চালান। নাম একাডেমি হলে কি হবে, এটা হচ্ছে ফরাসি একাডেমির কোনো যোগাযোগ নাই, মানেও যোগাযোগ নাই, ভাবেও যোগাযোগ নাই। এটা হচ্ছে একটা ব্যুরোক্রেটিক ডিপার্টমেন্ট। এরা বাংলা ভাষা সম্পর্কে তাদের যে যারা চালাচ্ছেন, তাদের নিজেদেরই কোনো জ্ঞান নাই। মানে একটা জাতি যে অধঃপতনের চূড়ান্ত অবস্থায় যেতে পারে। বাংলাদেশ মনে হচ্ছে কি অর্থনৈতিকভাবে উন্নত করছে, আজকে শোনা গেল আগামীকাল আমাদের প্রধানমন্ত্রী এখানে অধিবেশন করবেন, বাংলাদেশ এখন স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে প্রমোশন পাচ্ছে। এই প্রমোশন মালদ্বীপসও পেয়েছে আগে, কিন্তু ভাষা ব্যবহারের দিক থেকে দেখলে বাংলাদেশ কিন্তু উন্নতি করছে না। আপনাদের যদি কোনো ইলিউশন থেকে থাকে, আমার মনে হয় সেটা সঠিক হবে না। আমি আপাতত এইটুকুই বললাম, বেশি বলতে চাই না, কারণ বাংলাদেশ লাভ হবে কার? লাভ হবে যে এখানে আমি সংগ্রামেরই প্রশ্ন, মানে আপনি মনে করেন শব্দটা আমি ধার করে দিলাম বলে কার্ল মার্কসের লেখা থেকে, কিন্তু আমরা সবাই করেছি। হিন্দু মুসলমান বিরোধ করেছি আমরা, এমনকি বাড়িতে নারী পুরুষ বিরোধ করে চলেছি। 40 বছর সংসার করার পর স্বামী স্ত্রী পরস্পরকে বলে তোমার কথা তোমাকে বুঝতে পারলাম না, এটা তো তলেই। তাহলে এইটাই তো আমাদের প্রধান বিরোধ না। কিন্তু যে বিরোধটার কথা আমরা বলি না, সেটা কি? সেটা হচ্ছে শ্রেণী বিরোধ। কেন বাংলা না হয়ে ইংরেজি হচ্ছে? এরা তো বাঙালি, কিন্তু এদের শ্রেণী স্বার্থ এত তীব্র, বাংলাকে বঙ্গোপসাগরে বিসর্জন দিতে তাদের 1 মিনিট লাগবে না। কাজে এরা যখন আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি, সবই স্রেফ ভাওতাবাজি। 21 ফেব্রুয়ারি একটা আমাদের আবেগের জায়গা, আমি জানি। যারা মারা গিয়েছিলেন তাদের স্মৃতিকে আমি অমর করে রাখার জন্য মানে বলি, কিন্তু আমাদের দেশে যারা প্রকৃত প্রস্তাবে রাষ্ট্রনীতি পরিচালনা করেন, আমি কোনো দলের কথা বলছি না, আওয়ামী লীগ, বিএনপি প্রভৃতির দল, সবাই কিন্তু এই বিষয়ে একমত। ইংরেজি তারা তাদের ছেলে মেয়েদের দেশের বিশ্ববিদ্যালয়ে পড়ায় না। একসময় তীব্র প্রতিযোগিতা হতো, হিন্দু মুসলমান প্রতিযোগিতা।
এখন সেই প্রতিযোগিতা নাই। এখন হচ্ছে এখানে তো সবাই বেশিরভাগ শতকরা 90 জন মুসলমান হয়েছে, মুসলমান তো মুসলমানকে দাসে পরিণত করতেছে। হিন্দু সমাজে না হয় কাস্ট টাস্ট এইসব আছে, পশ্চিমবঙ্গে গেলে তো আমি কাস্ট আর কিছু দেখতে পাই না, অবাক লাগে। সবই বর্ণ হিন্দু ছাড়া তো সেখানে আর কোনো উচ্চতে কেউ আসে না। আমি মালদহ এবং মুর্শিদাবাদের তারা যে রকম কষ্ট করে বলে যে আপনারা তো কলকাতা এসে চলে যান, আমাদের তো খবরই রাখেন না। আমি যে এখানে অনেক সমস্যা আছে, বাংলা ভাষার ভিতরে অনেক সমস্যা আছে, আমি সেগুলোর কথা বলছি না। আজকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে মাধ্যম হবে কি হবে না, এই দ্বিধাহীন, মানে এটা তো আমাদের দ্বিধাহীন ভাবে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। আমরা ইংরেজি শিখবো কিনা সেটা প্রশ্ন নয়, আপনি কোন শ্রেণী থেকে পড়েন। বাংলাদেশে দেখেন, আমি যখন বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগে স্কুলে পড়তাম 1960-এর দশকে, 3য় শ্রেণী থেকে একটা ইংরেজি পাঠ্য বই পাই। আমাদের দেশে যখন জেনারেল এরশাদ ক্ষমতায় আসেন 1982-এর পরে, তিনি 1ম শ্রেণী থেকে ইংরেজি বই চালু করলেন। কিন্তু আমার মনে হয় 12 বছর স্কুলে ইংরেজি শেখার পরেও শতকরা 95 জন ছেলে মেয়ে না পারে ইংরেজি লিখতে, না পারে বলতে, না পারে ইংরেজিতে ফাংশনাল হতে। তাহলে এই শিক্ষার দরকারটা কি? অনেকগুলো প্রশ্ন আমাদের তুলতে হবে আর কি। জাতীয় শিক্ষানীতি বলতে যে জিনিসটা আছে সেটা আমাদের নেই। এখন বাংলাদেশ সরকার আরো ঘোষণা করেছে কি সরকারি খরচে বিদ্যালয়গুলো 1ম শ্রেণী থেকে ইংরেজি মাধ্যমে করবে। তারা 1ম প্রকল্প শুরু করছে, প্রত্যেক জেলায় একটি করে পাইলট প্রজেক্ট করবে। এই জন্য যে পৃথিবী কোন দিকে যাচ্ছে, তাদের ধারণা গ্লোবালাইজেশন মানে বাংলা বিসর্জন দেওয়া, বাংলার দরকার নাই, হবে ইংরেজি বললেই হবে। দুঃখের বিষয় হচ্ছে কি তারা এটা পারবেন না। ইংরেজি আমলে ধরেন কৃষি রিপোর্ট গুলো ইংরেজিতে লেখা হতো, তো সাধারণ কৃষক বুঝবে কি করে? বলে আপনারা সেটা অনুবাদ করে দেন। ম্যাকলের শিক্ষানীতি তো ছিল আমরা এমন একদল ভারতীয় চাই যারা চেহারায় সুরতে ভারতীয় হলো, মেজাজে হবে ইংরেজ, এবং যারা অনুবাদ করে তাদের স্বদেশবাসীর কাছে আমাদের বিদ্যা পৌঁছিয়ে দেবে। কিন্তু সেটার পরিণতি আমরা দেখলাম। আর এখন আমি শেষ কথাটাই বলি, ভাষার ক্ষেত্রে আমরা কতটুকু ইংরেজি শিখেছি ব্যবসা করার জন্য সেটা বাদ দিলাম, সাহিত্যের দিকে তাকালে বোঝা যায়। আমাদের ভারতবর্ষে কেউ কেউ আছেন, অমিতাভ ঘোষ ধরেন, যারা ইংরেজিতে লিখে নাম করেছেন, অথবা অবাংলা ভাষী সমাজের মধ্যে বিক্রম শেঠ, এই উদাহরণগুলো অনেকে দেয় যে ইংরেজি সাহিত্য করেও তো আমরা একটা মহা কিছু করতে পারি। কিন্তু যে দেশ নিজের সাহিত্য নিজের ভাষায় করতে পারে না, তার পক্ষে কোন রকমের আত্মপ্রসাদ করার উপায় নেই। আমাদের এখানেও দেখা যাচ্ছে কি বাঙালিরা অনেক ইংরেজি শিখেছে। আমরা সবাই উদাহরণ দিই, মাইকেল মধুসূদন দত্ত এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তারা প্রথম জীবনে একটু ইংরেজি লেখার চেষ্টা করে ঢাকাকে ফিরে এসছেন। এখনকার যুগে আমরা অনেক উদাহরণ দিই, জোসেফ কনরাড, পোল্যান্ডের লোক, তিনি 20 বছর বয়সে ইংরেজি শিক্ষা মহা ইংরেজি দিকপাল হয়েছেন। মনীষীদের কথা আলাদা, কিন্তু আমরা সাধারণ মানুষ ইংরেজি শিক্ষা, ইংরেজি সাহিত্য অবদান রেখে আমাদের দেশের লাভ কি? অনেকের ধারণা কি বাংলাদেশ যদি ইংরেজিকেই তার জাতীয় ভাষা হিসেবে গ্রহণ করে তাহলে তার উপকার হবে। এটা হলো ইংরেজ আমলের দেশি খ্রিস্টানদের মতো। তারা একটা উন্মত্ত গর্ববোধে ভুক্ত যে আমরা খ্রিস্টান রাজার জাত, কিন্তু ইংরেজরা তাদেরকে কখনো ইংরেজ বলে গ্রহণ করবে না। এমনকি পর্তুগিজ বংশোদ্ভূত আমাদের ডিরোজিও, যাকে আমরা একজন মহা হিরো হিসেবে বলি, উনি ইংরেজিতেই লিখেছেন। আর কি করবেন, আমরা তাকে ভারতবর্ষের কবি হিসেবে সম্মান করি। আমাদের এখানে ইংরেজিতে লেখার অনেক লোক আছে, কিন্তু আমাদের জনশিক্ষার ক্ষেত্রে তাদের অবদান কি? আমি শেষ করি কথা এইভাবেই, যদি আমরা বাংলা ভাষার উন্নতি চাই তাহলে শিক্ষা ক্ষেত্রে বাংলাকে ব্যবহার করতে হবে। এটা না করলে আপনার বই তৈরি হবে না। লোকের ধারণা মুরগি আগে না ডিম আগে, এটা একটা তর্ক করে লোকে, এটা বলে রিজনিং ইন সার্কেলস। আপনি বৃত্তাকারে যুক্তি দিবেন, আগে ডিম না আগে মুরগি। এখানে পরিষ্কার একটা বলছে কি, এটা হলো আলেকজান্ডারের যেটা বলে গর্ডিয়ান নট, আপনাকে যে গিরা খোলা জানে তাকে কোপ দিয়ে কাটতে হয়। কিভাবে কাটবেন? আপনি যদি চাহিদা তৈরি না হয় তাহলে বই কিন্তু লেখা হবে না। আমরা বই লিখবো, পাঠ্য বই, পরিভাষা, এগুলি হচ্ছে খারাপ যুক্তি। যেমন আমাদের চিকিৎসা বিজ্ঞান বাংলায় পড়ানো যায় না তারা বলছে, কিন্তু 19বিংশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত চিকিৎসা বিজ্ঞান তো সবই বাংলায় পড়ানো হইতো, কলকাতাতেই, ঢাকাতেও। অথবা রাধানাথ শিকদার, যিনি এভারেস্ট জয় করেছেন, তারা তো সব পত্রিকা বাংলাতেই করতেন। এই যে ভারতের ভূগোল, হিমালয়ের উচ্চতা যিনি মেপেছেন, সব বই তো বাংলায় লিখেছেন। সেই সময় রাজেন্দ্রলাল মিত্র, যার জন্ম 1822-এ, ধরেন 1850-এ, বিবিধার্থ সংগ্রহ, মাসিক পত্রিকা, এগুলি অতি উন্নত মানের পত্রিকা ছিল। সেই বলে আজকে আমরা ত্রিকোণমিতি, জ্যামিতি, পাটিগণিত এগুলি যে বলি, এগুলি তো ওদেরই তৈরি করা। এই যে আমরা কেপ অফ গুড হোপকে উত্তমাশা অন্তরীপ বলি, ওনারা করেছেন। এখন আমাদেরকে আর কিছু করার নাই। আমি তো আমাদের দুর্গতির বিবরণ দিলাম,
অমর্ত্য সেনের জীবনযাত্রা অর্থনীতি পড়লে বোঝা যায় আমাদের কি অবনতি হয়েছে। এই বই পড়ে বাংলা না ইংরেজি বোঝা যায়, বরং ইংরেজি বোঝা যায়, বাংলা বোঝা যায় না। ওখানে অমর্ত্য সেন নিজে 36 পৃষ্ঠা লিখেছেন, বাকি 7 জন বাঙালি অর্থনীতিবিদ লিখছেন, তারা না জানেন অর্থনীতি, না জানেন বাংলা। অথচ সত্যেন্দ্রনাথ বসু, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াতেন, ফিজিক্সের লোক, যিনি সবসময় বাংলার পক্ষে ছিলেন, তো তিনি তার বাংলা চমৎকার, বিজ্ঞানের সংকট ও অন্যান্য প্রবন্ধ। অথবা আমাদের কাকা বাবু কমরেড মুজাফফর আহমদ, দেখেন যে কত প্রসাদ গুণ সম্পন্ন বাংলা লেখেন, তার প্রবন্ধ সংকলন পড়লে তো আপনার কোনো গা শিউরে উঠবে। মানে হলো যে, যে লোক বাংলাকে ভালোবাসে এবং সম্মান করে সে বাংলা লিখতে পারে, যারা বাংলাকে অবজ্ঞা করে সে বাংলা লিখবে কিভাবে? আমি এটা ভুলতে পারি না এই জন্য যে অশোক বুদ্রবাবু বলছেন 7 জন বাঙালি অর্থনীতিবিদ এই অমর্ত্য সেনের 10টি প্রবন্ধ অনুবাদ করেছেন। আহা, বা সমকালীন গদ্যের কি অপূর্ব উদাহরণ। আমি বলছি ফলেন পরিচয়তে, আপনি কামড়াইয়া দেখেন না এই ফল কি, তো মাকাল ফল। মানে আমি যদি বলি যে অমর্ত্য বাবু বাংলা জানেন না, উনি আমার চেয়ে ভালো বাংলা বলেন, কিন্তু অর্থনীতির যেটা লিখেছেন তো পড়াই যায় না, এটা কি বস্তু? এইটাই আমি বলছি আমাদের বর্তমান অবনতির উদাহরণ। আর পশ্চিমবঙ্গ রাজ্য করতেছে, কিন্তু সম্মান না করলে আপনি দ্বিতীয় শ্রেণী। পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলো এই দুরবস্থা কেন? রবীন্দ্রনাথ ঠাকুর তার মৃত্যুর আগে মহাত্মা গান্ধীর হাতে একটা চিরকুট দিয়ে বললেন, আমার বিশ্ববিদ্যালয়টা একটু দেখেন। তো এটা দেখলো, তো এটা কেন্দ্র নিয়ে গেল বিশ্বভারতী। কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় যে প্রদেশ হলো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের নাম ছিল, এটা বিরাট ছিল। আমি তখন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বইপত্র যা বের হয়, আমি খুব একটা উল্লসিত হই না। এই অবনতি কেন? আমার এই কথা অনেকের কাছে মনে হবে প্রগল্ভতা, যে আপনি কি বিচার করার কেছে। আমি যে 2-1টা ক্ষেত্র পড়েছি, অর্থনীতি পড়েছি, আইন পড়েছি, ইতিহাস একটু পড়ি, তাতে আমি দেখলাম বাংলায় যদি আপনি প্রথম শ্রেণীর বই না লিখে দ্বিতীয় তৃতীয় শ্রেণীর বই লেখেন, তাহলে লোকে পড়বে কি জন্য? এবং বাংলায় প্রথম শ্রেণীর বই হবে না যদি আপনি বাংলাকে পড়ার মাধ্যম না করেন। ইংরেজি পড়বেন কেন? আপনি ফরাসি পড়েন, আপনাদের লোক তো, আপনি জার্মান পড়েন, আপনি রুশ পড়েন, কোনো তো অবশ্য নাই, কিন্তু বাংলা বাদ দিয়ে কেন? তাহলে আমরা কয়েকটা বিষয়ে যদি একমত হতে পারি যে শিক্ষা সর্বস্তরে বাংলা হবে, যারা অন্য ভাষা শিখতে চায় তাদের সেই সুযোগ থাকবে। কিন্তু যেটাকে শিক্ষার মাধ্যম বলে, অর্থাৎ যেটার মধ্যস্থতা আপনি করবেন, সেটা কেন বিদেশি ভাষায় হবে? একটা কারণে হতে পারে যে, মনে করেন আপনাকে বলবে কি, আপনি চাকমা ভাষায় পড়াতে পারবেন, তো বই নেই। তো বাংলা তো ঠিক চাকমা ভাষার মতো এখনো এক প্রাথমিক অবস্থায় নাই, ওদেরও বই আছে, কবিতা আছে। বাংলা তো শুধু কবিতার ভাষা নয়, বাংলায় তো ঊনবিংশ শতাব্দীতে হেন বিষয় নাই যে বিষয়ে বই লেখা হয়নি। আইনের কথা যারা বলে, আমি বলি ইংরেজরা যে আইন তৈরি করেছেন, যেমন 1793 সনের চিরস্থায়ী বন্দোবস্ত বেঙ্গল রেগুলেশন 1, তখন যুগপৎ 4 ভাষাতেই বেরোতে, এগুলো এখনো আছে। এগুলো যুগপৎ মানে ফার্সি, কারণ ভারতে 400 বছর ফার্সি ছিল। বাঙালি কিন্তু ফার্সিতে করেছে, দিল্লীশ্বর নম, জগদীশ্বর নম করেছে, কিন্তু বাড়িতে তো সে ফার্সি বলেনি। ফার্সি সবাই 400 বছর রাজভাষা ছিল। কিন্তু সেই সময় বাংলা বই বেরিয়েছে, লোকে যেটা মনে করেন, এখন যে ইতিহাসে বলি, পরাগল খাঁ ছুটি খা, এরা চট্টগ্রামের লোক, এরা যে মহাভারত অনুবাদ করিয়েছেন, কবিদের মহাভারত বাংলা একাডেমি থেকে বেরিয়েছে, এগুলি কিন্তু কাশিরাম দাস আর তুলসীদাসের অনুবাদের চেয়ে অনেক ভালো, কিন্তু লোকে আলোচনা করে না। আপনি দেখেন সুকুমার সেনের ইতিহাসের মধ্যে এগুলিকে বলছে ইসলামী বাংলা সাহিত্য। মানে অর্থাৎ এইটা হচ্ছে এক ধরনের প্রতিক্রিয়াশীলতা। তাহলে আমি রবীন্দ্রনাথকে বলবো কি বাংলার শ্রেষ্ঠ ব্রাহ্ম সাহিত্যিক? মাইকেলকে কি বলবো কি বাংলার শ্রেষ্ঠ খ্রিস্টান সাহিত্যিক? এইভাবে ধর্ম দিয়ে তো ভাষাকে বাদ করা যায় না। আমি বলছি বাংলা ভাষার উন্নতি পূর্ব বাংলায় যেটা হয়েছে পঞ্চদশ শতকে, শাহ মোহাম্মদ সগীর থেকে আলী রাজা পর্যন্ত, এরা সব দার্শনিক, কিন্তু এই যে সাম্প্রদায়িক কারণে এদের অস্তিত্বকে স্বীকার করে না তারা। আলী রাজা তো আমাদের চট্টগ্রামের লোক। জ্ঞান সাগর তার বই নাম, এইটার পিএইচডি করেছে সুইডেনে এক লোক, নাম দিয়েছে দ্য ওশান অফ লাভ। জ্ঞান সাগরের অনুবাদ করেছে ওশান অফ লাভ। আমেরিকান এক ভদ্রলোক পিএইচডি করেছে সুইডেনের স্টকহোম বিশ্ববিদ্যালয়ে। আমি ওই বইটা ধরে নিয়ে আসছি। আমার বক্তব্য হচ্ছে বাংলা ভাষায় অনেক উন্নত মানের লেখা হয়েছে পঞ্চদশ, ষোড়শ, সপ্তদশ, অষ্টাদশ শতাব্দী পর্যন্ত, ঊনবিংশ শতাব্দীতে হয়েছে। এখন হঠাৎ করে বাংলা নিচে নামবে কেন? আমি কোনো অর্থ খুঁজে পাই না। অর্থ হচ্ছে এক জায়গাতেই, ভারতে একটা এজেন্ডা আছে, তারা ভারতকে একটা জাতি বানাবে, হিন্দি হিন্দু হিন্দুস্তান। এতে পশ্চিমবঙ্গ 1947 সনে পা দিয়েছিল। এই পা দেওয়াটা ঠিক হয়নি, কিন্তু না হলেও ইতিহাসকে উল্টানো যায় না, ইররিভার্সিবল। এখন পশ্চিমবঙ্গে আপনাদের যে গণতান্ত্রিক অধিকার ভারতের ভিতরে, সেইটাতে তো বাংলা করা যায়, করা যাচ্ছে না। কি জন্য? শেষ কথা হলো ভারতের যে উচ্চ মধ্যবিত্ত, ভারতে এখন 5 কোটি হলো মধ্যবিত্ত শ্রেণী, তার চেয়েও বেশি। তো এর মধ্যে সবাই তো ইংরেজিতেই প্রতিযোগিতা করে, ইংরেজির সাথে তো বাংলা পারবে না। শুধুমাত্র তো ভালোবাসা দিয়ে, দেশপ্রেম দিয়ে কি জয় করা যাবে এই বাস্তব শক্তিকে?
এই স্বতন্ত্র কথা। পাকিস্তান আমলে বাংলাদেশের লোকেরা যত বাংলার জন্য কান্নাকাটি করেছিল, এখন তা করছে না। এখন বাংলাদেশের উচ্চ শ্রেণী যারা মুক্তিযুদ্ধের ব্যবসা করতেছে, তারাও কিন্তু বাংলার সাথে আমি বলবো বিশ্বাসঘাতকতা, বেঈমানি করতেছে। এ পরিষ্কার। এরা তো নিজেদের ছেলে মেয়েদের একটাও বাংলা মিডিয়াম স্কুলে পড়াচ্ছে না, তো দেশের উন্নতি হবে কিভাবে? যা হোক, এখন আপনাদের কথা একটু শুনি। আমি অনেক তো বললাম, শরীর আজকে একটু জ্বরে আক্রান্ত, এই জন্য বেশি কথা বলতে পারছি না। আমাদের সবচেয়ে বড় সম্পদ হলো, হ্যাঁ, আমাদের উর্দু এবং হিন্দি যেভাবে বিভক্ত হয়েছে, বাংলা কিন্তু বিভক্ত হয় নাই। বিভিন্ন আঞ্চলিক উচ্চারণ, আমি যখন ঢাকায় আসি বলে তোমার উচ্চারণটা চাটগাইয়া, এই ধরনের পার্থক্য থাকবেই। এইগুলি অনেকে এগুলিকে বড় সমস্যা মনে করে। এইটা আরেকটা সমস্যা বলি, সমস্যা কোনটা বড় কোনটা সমস্যা ছোট, এই যদি আপনি স্তরভেদ করতে না পারেন, তাহলে তো আপনি এগোতে পারবেন না। আসল সমস্যা হচ্ছে কি, আমি মনে করি বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গেও লেখাপড়ার জগতে বাংলা প্রবর্তন করা এবং সেটা ব্যবসা বাণিজ্য করা। ওখানে আপনাদের অন্য সমস্যা আছে আমি জানি, কলকাতায় অর্ধেক লোক উর্দুভাষী, অর্ধেক লোক হিন্দিভাষী হয়ে যাচ্ছে, সেইটা আমি সমাধান করছি। যারা বাংলা ভাষী তাদের বাংলা হতেই পারে। দ্বিতীয় সমস্যা হলো আমাদের এখানে ইংরেজিওয়ালারা তাদের স্কুলগুলো ইংরেজিতে রূপান্তরিত করছে। তো ওরা করুক, আমরা বাংলায় লেখাপড়া করার যদি ব্যবস্থা করি, বাংলায় বই তৈরি হবে। আমি বলছি আগে চাহিদা তৈরি করতে হবে, তারপরে আপনার সরবরাহ হবে বইয়ের। আমরা আগে বই লিখবো চিকিৎসার, এগুলি লোকে পড়ার বই আছে বলেই লোকে বাংলা মাধ্যমে পড়াবে, এটা ঠিক নয়। অনেকের ধারণার কথা আমি বলছি, আইনের বই বাংলায় লেখা যায় না। অনেকে সেদিন আমাকে এক মিটিং এর মধ্যে বললো, এখানে ক্যাডেট কলেজ বলে একটা জিনিস আছে। ক্যাডেট কলেজ হচ্ছে ইংরেজি মিডিয়ামে চলে, পাকিস্তান আমলে হয়েছিল। ওরা সামরিক বাহিনীতে লোক নেওয়ার জন্য স্কুলগুলো করে যায়, সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ। তো সেই দিন এক ক্যাডেট কলেজ ছাত্রদের প্রাক্তন যাকে বলা হয় ছাত্র সমিতি দেখেছিল, সেইখানে তাদের সাথে একটা আলাপ আলোচনা হলো। ওরা বলছে, ওরা সবাইকে বাংলা আমার মায়ের ভাষা, মানে প্লাকার্ডের মধ্যে লিখেছে। তা আমি, আমাকে বলে সংক্ষেপে কিছু বলুন। আমি বলি কি, বাংলা আমার বাপের ভাষা করতে পারেন কিনা দেখেন। আমাদের এখানে উকিলরা বলে কি, আমি বাড়িতে বাংলা বলবো, মাতৃভাষা তো কোনো সমস্যা নেই, কিন্তু আদালতে বাংলা বলা যাবে না। কি একটা উদাহরণ দিল একজন আমাকে, যে বলে কি অ্যামিকাস কিউরি বলে একটা কথা আছে, ল্যাটিন কথা। এখন তারা এটা অনেকে জানে না, এটার প্লুরাল কি হবে সেটা জানে না, আমি কি হবে না আমি চি হবে উচ্চারণ করতে পারে না। ল্যাটিন তো কেউ জানে না, মানে ভুল উচ্চারণে ল্যাটিন বলে। তো এখন কিউরি মানে কি এটাও জানে না, ওইটাও জানে না, বলে এটাতে অনুবাদ করা জানে। তুমি জানো না বলে অনুবাদ করতে পারছো না। ইংরেজরা অনুবাদ করে না, যেহেতু তারা ল্যাটিন ভাষার মাধ্যমে শিক্ষিত হয়েছে। আমরা যেমন ইংরেজি মিডিয়ামে পড়েছি, তারা বহুদিন ল্যাটিন, তারপরে ফরাসিতে পড়েছে। 2-3 বার ফ্রান্স দখল করেছে, 1-2 দিনের জন্য না, 200 বছর করে শাসন করেছে ইংল্যান্ডকে। ইংল্যান্ডের আইন আদালতের ভাষা সব ফরাসিতে ভর্তি। কিউরি মানে হচ্ছে কোর্ট, আমিকাস মানে হচ্ছে বন্ধু, এক বচনে। বহু বচন হলে আমি কি হবে বা আমি চি হবে, যেভাবে হোক। এই তো ব্যাপারটা, এইটার কেন বাংলা করা যাবে না? আমি বলছিলাম যে চিরস্থায়ী বন্দোবস্তের যে আইন, এগুলো সব বাংলা, ফার্সি, উর্দু মানে হিন্দুস্তানি বলতো তখন, এবং বাংলাতে হতো কলকাতায়। অনেকে মনে করতে কি বাংলাদেশের ভাষা বুঝি হিন্দুস্তানি সেই সময়। এই জন্য নেতানিয়াল ব্রাসে হালেদ বলে যে লোক ব্যাকরণ লিখছে, নাম দিয়েছে কি এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, মানে বেঙ্গলে যে একটা আলাদা ভাষা আছে, এইটাই তারা প্রথমে বুঝতো না। সবাই বোধহয় হিন্দুস্তানিতে কথা বলে। মানে কলকাতায় ইংরেজরা প্রথমে হিন্দুস্তানি ব্যবসায় করতো। এই যে ওয়ারেন হেস্টিংস বা ক্লাইভ, এই বদমাইশরা তো ভালো ফার্সি জানতো, এই উপনিবেশবাদীরা। ওয়ারেন হেস্টিংস তো ফার্সিতে বিশেষজ্ঞ ছিলেন, কারণ যে দেশে আছেন সেই দেশে শিখতে হয়। তারা তো 80 বছর ইংরেজি এখানে চালু করে নেয় সরকারিভাবে। আপনার সিরাজউদ্দৌলাকে পরাজিত করা বা বক্সারের যুদ্ধে শাহ আলমকে পরাজিত করা থেকে শুরু করলে 1830 পর্যন্ত তারা কিন্তু সরকারিভাবে ইংরেজি শেখায় নাই। আমরাই নিজেদের উদ্যোগে ইংরেজি শিখেছি। ফিলোসফার, বিজ্ঞলোক, প্লাউম্যান, চাষা, এই সমস্ত শিখেছি আমরা। ওয়ার্ড বুক শিখতাম। হিন্দু কলেজ তো হয়েছে 1816 সনে, যেটা প্রেসিডেন্সিতে পরিণত হয়েছে। তো ইংরেজরা তবুও বলেছে প্রাথমিক শিক্ষা বাংলাতে দেওয়া হবে, বাংলাদেশে। শুধু সারা বাংলাদেশ নয়, যে সমস্ত জেলায় বাংলা ভাষা সেখানে সেই জেলায় হবে। মানে ধরেন আসামের কাছাড় জেলা, সেখানেও বাংলায় হবে। এই সমস্ত জিনিস ইংরেজরাই 1854 সনে করেছে। আমরা শুনলে ভুলে যাচ্ছি, কিন্তু তাতেও দেখা যাচ্ছে উপরের শিক্ষা যদি শুধু ইংরেজিতে হয় এবং সেখানে যদি বাংলা শেখা না হয়, আপনি কি করে অনুবাদ করবেন? আপনারা তো সকলে জানেন, দুটো কথা আমরা অনুবাদে বলি, একটা হলো টার্গেট ল্যাঙ্গুয়েজ আর একটা সোর্স ল্যাঙ্গুয়েজ। আমি ইংরেজিতেই বললাম। টার্গেট ল্যাঙ্গুয়েজ যদি বাংলা হয়, আপনার সোর্স ল্যাঙ্গুয়েজ ইংরেজি হয়, ইংরেজি থেকে বাংলা অনুবাদ করবেন। বাংলাটা আপনার আরো ভালো জানতে হবে, দুটো জানা উচিত। আমাদের পণ্ডিতদের সমস্যা আমি
দেখাচ্ছি যে তারা ইংরেজি হয়তো কিছুটা জানেন, কিন্তু বাংলা জানেন না। যেমন রণজিৎ গুহ মহাশয়ের কথা আমি বলি, তার ইংরেজি অত্যন্ত প্রথম শ্রেণীর ইংরেজি, এলিমেন্টারি আসপেক্টস অফ পেজেন্ট ইনসার্জেন্সি ইন কলোনিয়াল ইন্ডিয়া। কিন্তু বাংলায় দয়া টয়া কবির সব নাম লিখেছেন, ওমা আমি দেখেছি এগুলি তো অত্যন্ত খারাপ ধরনের বাংলা। মানে ওই লোকের তুলনায় আমার চেয়ে ভালো লেখেন উনি, কিন্তু ওনার তুলনায় উনি যে মানের ইংরেজি লেখেন সেই মানের বাংলা লিখতে পারেন না। কারণ উনি অস্ট্রিয়াতে বসে বসে লিখতেছেন এগুলো, বয়স 85 হয়ে গেছে। এই জিনিসটা কি? অনুবাদের ক্ষেত্রে আমি বলবো, টি.এস. এলিয়ট নামক বিখ্যাত ইংরেজ কবি বলতেন, প্রত্যেক 10 বছর পর পর নতুন করে অনুবাদ করতে হবে একই বই। কারণ ভাষা তো নদীর স্রোতের মতো ক্রমশ বদলায়। কিন্তু আমাদের ভাষা এখন স্থবির হয়ে গেছে, অর্থাৎ এখানে নদীর স্রোত নাই, এটা জলাভূমিতে আটকে পড়ে গেছে। তো সেখানে ভাষা ভালো হবে কিভাবে? সোজা কথা যদি বলি যে বাংলাদেশে সমস্ত শিক্ষা, পশ্চিমবঙ্গ এবং পূর্ব বাংলা দুটো মিলে তো এক সময় মানে বেঙ্গল প্রপার ছিল। তা আমরা দেশ ভাগ হচ্ছে, কিন্তু ভাষা তো ভাগ হয়নি। একটু একটু মানে স্টাইলগত মালদহের উচ্চারণ, কথা কথা 24 পরগনার উচ্চারণ একরকম হবে না। তো এইটা নিয়ে ঝগড়া জটার কি আছে? আমি মনে করি এগুলো হচ্ছে কুতর্ক। আসল তর্ক হচ্ছে বাংলা এখনো এক ভাষাই। এটা আমাদের জন্য পরম সৌভাগ্যের বিষয়। কাজে এই বাংলা ভাষা সহযোগিতার মাধ্যমে করি, অনেক ভালো হয়। এখানে বাংলাদেশে শুধু অভিধান হয়, সেই অভিধান নাকি পশ্চিমবঙ্গে বেশ বিক্রি হয়, আমি দেখলাম। অন্য বই হয় না। পশ্চিমবঙ্গে তো আগে একটু ঐতিহ্যগতভাবে বিদ্যা চর্চা হতো, সেই বিদ্যা চর্চা পশ্চিমবঙ্গ এখন নিম্নমানের হয়ে যাচ্ছে। আর পশ্চিমবঙ্গের লোকদের আমি মাঝে মাঝে দেখলাম ফরাসি জানে বলে অনেকের অহমিকা আছে। আমি দেখলাম এক বই দেখলাম, আনন্দ প্রকাশনী থেকে বেরিয়েছে, বই নাম কিসে, শাল বোদলের একটা কবিতার বই আছে, লে ফ্লর দু মাল ছাড়া আরেকটা বই আছে, নাম হলো স্প্লিন দু পারি, যেটার অনুবাদ হতে পারে পেরির বিষাদ। তো উনি অনুবাদ করেছেন শাল বোদলের লিপিকা। ফাদার মেথু যে শিলকে উৎসর্গ করা, ভদ্রলোকের নাম কি যেন, গৌতম পাল। তা আমি দেখলাম যে উনি ফরাসি জানেন, কিন্তু বাংলা তো জানেন না। এই হচ্ছে সমস্যা আমাদের। উনি ফরাসিতে এমএ করেছেন, ওখানে লিখছেন, কিন্তু পদে পদে বাংলাটা হচ্ছে না। এই জন্য বলি, আলোচনাটা যদি অব্যাহত না থাকে, একজন অনুবাদ করলো, আরেকজন আবার পুনরনুবাদ করবে, সমালোচনা করবে, কিন্তু কোনো কিছু সমালোচনা নাই। বাংলা ভাষার উন্নতির জন্য কি করতে হবে আমি এখন জানি না। আমি মনে করি যে শিক্ষা হচ্ছে আইন আদালত। বাংলাদেশে এখন বলা হচ্ছে, মানে নেপালে তো বহুদিন থেকে নেপালি ভাষায় উচ্চ আদালতে রায় দেওয়া হচ্ছে, তো বাংলাদেশে দিতে পারবে না কেন? আর ভারতে অনেকে বলবে কি, তাহলে পশ্চিমবঙ্গ হাইকোর্টে বাংলা দিবে না কেন? মানে অর্থাৎ ইংরেজরা এদেশ ছেড়েই চলে গেছে, আমরা বলছি 70 বছর আগে, 73 বছর হয়ে যাচ্ছে। কবে তাহলে আমরা আবার দেশীয় ভাষায় শিক্ষা, আইন, ব্যবসা বাণিজ্য করতে পারবো? পৃথিবীতে আমি এটা বলেই শেষ করব এখন, ফরাসিরা কিভাবে ইংরেজি শেখে? কম তো ইংরেজি শেখে না, তারা তো ফরাসি ভাষা বাদ দিয়ে শেখে না। জাপানিরা কিভাবে ইংরেজি শেখে? তারা তো জাপানি বাদ দিয়ে শেখে না। পৃথিবীতে ক্ষুদ্রতম দেশগুলো নেন আপনি, ফিনল্যান্ড নেন, হাঙ্গেরি নেন, যাদের জনসংখ্যা 1 কোটিও নয়, তারা তো নিজেদের ভাষা বাদ দিয়ে ইংরেজি শিখছে না, কিন্তু ইংরেজি তারা ভালোই শিখছে। ফিনল্যান্ডের স্কুলে বাচ্চারা 4টা করে ভাষা শেখে, কিন্তু ফিনিশ ভাষা শেখার পরেই, আমি এটা বলতেছি খোঁজ খবর নিয়েই আর কি, আমাদের বাংলাদেশেই এত যে ইনফিরিটি কমপ্লেক্স, অনেকটা আমাদের দেশকে আমরা প্রায় ফিলিপিন্সের পর্যায়ে নিয়ে যেতে চাচ্ছি। বলে কি, ফিলিপিনে তো ইংরেজি চালায়, কাজে আমরা ইংরেজি চালাবো না কেন? আমি যে ইংরেজি হচ্ছে আমাদের দ্বিতীয় ভাষা, আমি পশ্চিমবঙ্গ তাই। আপনাদের তো হিন্দির প্রয়োজনই নেই। পশ্চিমবঙ্গে বাংলার পরে ইংরেজি শিখলে দুটো সুবিধা, সর্বভারতীয় ভাষা যোগাযোগের জন্য হবে, আপনি তামিলনাড়ুর লোকের সাথে কিভাবে আলোচনা করবেন, এবং আন্তর্জাতিক কাজ ওইটাতে হয়ে যাবে। আপনারা যদি রেগে যান নাগাল্যান্ড এবং মিজোরামের মতো, বলে ইংরেজি আমাদের প্রাদেশিক ভাষা, কারণ হিন্দির সাথে তো বাংলা দিয়ে আর পারছেন না। যে এরকম প্যাঁচ দিয়েছে, বাংলাদেশ যদি ঐতিহাসিকভাবে বিভক্ত না হতো, আমি বলছি যদির কথা নদীতে বিভক্ত হয়ে গেছে যখন, সেটা বিলে আর লাভ নাই, না হতো বাংলা ভাষা তো হিন্দির চেয়ে সংখ্যাতেও কম হতো না। এইখানে যে শুভঙ্করের ফাঁকি আছে, ভারতের যে আদমশুমারি যেটা বলি আমরা, আপনাকে বলেন লোকগণনা, এই যে ভাষার পার্থক্য লক্ষ্য করেন, আমাদের এখানে আদমশুমারি বলে, ওখানে লোকগণনা বলে। এইগুলি হচ্ছে এক ধরনের কৃত্রিম পার্থক্য তৈরি করা। তো লোকগণনায় দেখা গেল যে হিন্দি ভাষী ভারতের 1740 প্রধান ভাষা নেই, কোনো ভাষাই ভারতে মেজরিটি লোকের ভাষা নয়। তো সেইখানে পশ্চিমবঙ্গে আজকে এই দুরবস্থায় পড়েছে যে আপনারা বলছেন, এইটার থেকে উদ্ধারের জন্য আমার মনে হয় রাষ্ট্রীয় পর্যায়ে আপনারা, এখন তো পশ্চিমবঙ্গে দেখছি জয় বাংলা স্লোগান দিতেছে,
জানি, এটা তো রাজনৈতিক ভাবে কি হচ্ছে জানি না। এটা যদি সত্যি ভোটে জেতার কৌশল মাত্র না হয়ে জয় বাংলা বলতে যদি বাংলা ভাষা বোঝানো হয় তাহলে তো খুবই ভালো। কিন্তু বাংলাদেশ তো জয় বাংলা স্লোগান দিয়ে স্বাধীন হয়েছে, এখন বাংলাকে তো এখানে একেবারে নর্দমায় ফেলে দিয়েছে। এই জন্য আমি বলছি কি, ভবিষ্যতের কথা একটু স্বতন্ত্রভাবে আমাদের মনে রাখা উচিত। জাতীয়তাবাদ জিনিসটা হয় কি, এটাও ধর্মের মতোই দুর্ভাগ্যগ্রস্ত, মানুষের মধ্যে উত্তেজনা তৈরি করে, কিন্তু উত্তেজনা তৈরি করে মানুষকে আপনি বিপদগামী করেন। যখন আপনি গাছে উঠবেন তখন এটাই হচ্ছে। বাংলাদেশের কৃষকদের সমর্থন নিয়ে পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এখন স্বাধীন হওয়ার পর কৃষকরা চলে গেছে এখন একেবারে অধঃপতিত শ্রেণীর মধ্যে। এই জন্য আমি শেষ বিচারে বলবো, মানুষের মধ্যে অনেক ধরনের পার্থক্য আছে, নারী পুরুষ পার্থক্য আছে, হিন্দু মুসলিম পার্থক্য আছে, কিন্তু সবচেয়ে বড় পার্থক্য যেটা, সেটা হচ্ছে শ্রেণীগত পার্থক্য। আপনি ইংরেজির উপরে ভরসা রাখবেন না বাংলার উপর ভরসা রাখবেন, এটা কিন্তু এই শ্রেণী দ্বন্দ্বের উপরে নির্ভর করছে। এই যদি যেটাকে বলা হয় গতিশীল শক্তি আপনার কিভাবে চলছে, বুঝে কার্ল মার্কস ক্যাপিটালের শুরুতে বলেছিলেন লজ অফ মোশন অফ মডার্ন সোসাইটি। আধুনিক সমাজ কোন বিধি অনুসারে চলে, আমরা তো এটা উনি ফিজিক্স থেকে নকল করে বলছেন আর কি। মানে আমরা যখন লজ অফ মোশন বলি, সমাজেরও লজ অফ মোশন আছে, কিভাবে মরে, এইটাই হচ্ছে এই শ্রেণী সংগ্রাম। বড় লোক ছোট লোক এই ভেদটা এখন বড় হয়ে উঠেছে, অন্তত বাংলাদেশের মতো সমাজে। যখন জাতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে, এখন তারা বিদেশের একেবারে দাসত্ব করতে তাদের কিছুই বাজে না, এবং একেবারে লজ্জাহীন ভাবে করতেছে কাজটা। এটা বলার সময় অনেকে আমাকে বলে, আপনি কি ইংরেজি শিক্ষার বিরোধী? হবে কেন? আপনি বাংলা বাদ দিয়ে ইংরেজি শিখছেন কেন? আমাদের নীতি হওয়া উচিত বাংলা এবং ইংরেজি। তারা করছে কি শুধু ইংরেজি, এইটুকুই পার্থক্য, আর কিছু নয়। আমার তিনটা প্রস্তাব। প্রথম হচ্ছে কি, প্রথমে বাংলা ভাষা, বিদেশি ভাষা বলতে আপাতত ইংরেজি। ভারতে যদি আপনাদেরকে হিন্দি চাপানো হয় সেটা বাংলার পরে। কিন্তু আপনি যেহেতু বক্তৃতা দিতে যান, আমি দেখেছি আপনাদের মানে প্রণব বাবু মুখার্জি জেনে গেলেন, তার বক্তৃতা শুনে এক সময় আমার খুব হাসি পেল। মানে বলে আমি তো হিন্দি বলতে পারি না, সেই জন্য ভারতের প্রধানমন্ত্রী হতে পারি নাই, মানে হালকা মুডে বলেছিলেন আর কি। কথাটা একেবারে ফেলনা নয়। বাংলাদেশের আপনাদের এখানে যারা আমরা ইংরেজি বলি, আমরা তো সব বাঙ্গাল, আমাদের ইংরেজি তো হয় না। আপনাদের মমতা ব্যানার্জি বলেন অথবা প্রণব দাই বলেন, এদের সবার ইংরেজি শুনলে আমার হাসি পেত আগে, মানে আরেকজন কম বয়স ছিলাম। এটা ঠিক ইংরেজি হয় না। আমার পক্ষে হিন্দি বলাও সম্ভব নয়, উর্দু বলাও সম্ভব নয়, ওই ঘুরে ফিরে একটা বাঙালি বলি। কিন্তু কাজ, জীবন সংগ্রামের হাতিয়ার তো বিদেশি ভাষা, দেখবো। কিন্তু বাংলার জায়গায় ইংরেজিকে বসানোর যে অপচেষ্টা, এটা মারাত্মক, এটা ক্ষতিকর। এই পথে কিন্তু আমাদের মধ্যবিত্ত শ্রেণী হেঁটে চলেছে। মধ্যবিত্ত কথাটা অনেক বড়, বাংলাদেশের সবচেয়ে বড় লোক যারা, তারা নিজের মধ্যবিত্ত বলে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ধরেন এখানে সালমান এফ রহমান, তিনিও বলেন আমি মধ্যবিত্ত। বাংলাদেশের সবচেয়ে বড় ধনিক যারা, তারা নিজের মধ্যবিত্ত বলে। অথবা মুকেশ আম্বানিও মধ্যবিত্ত বলবে নিজেকে, আমি কি করব। তো যা হোক, আমার মনে হয় শিক্ষা এবং অন্যান্য ক্ষেত্রে প্রশাসন, বিচার ইত্যাদির ক্ষেত্রে পরে হবে। আইন যে বাংলায় লেখা যায় না, এটা সম্পূর্ণ মিথ্যা। বাংলাদেশের আইন কিন্তু সব এখন বাংলায় হচ্ছে, কিন্তু উচ্চ আদালতে গিয়ে সেটা বাংলায় প্রয়োগ করে কোনো বিচার করা হচ্ছে না। এই ক্ষেত্রে বলবো আর কি, মধ্যবিত্ত শ্রেণী ক্ষমতা পাওয়ার পর বাংলাদেশে এখন তারা নিজেদের একটা শ্রেণীগত শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য তারা ইংলিশ অনলি এই পদ্ধতিতে চলে গেছে। আমি আপাতত তাহলে আপনারা যদি অনুমতি দেন, আমি বিদায় নিচ্ছি।